আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমাদেরকে ধাবি ক চ্যাপ্টার ওয়াইজ টপিক ওয়াইজ প্রশ্ন সলভ ক্লাসে স্বাগতম। তো এর আগে একটা ক্লাস হয়েছে ধাবি ক প্রশ্ন সলভে, তো আজকে হচ্ছে সেকেন্ড ক্লাস। আমরা প্রশ্ন সলভ করতেছিলাম হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি জৈব যৌগে। তো জৈব যৌগের ধাবি ক প্রশ্ন ব্যাংক সলভ ক্লাসে আজকে হচ্ছে দ্বিতীয় ক্লাস। তো চলো দেরি না করে আমরা প্রশ্ন ব্যাংক সলভ ক্লাস শুরু করি। লেটস স্টার্ট। দেখো প্রথম কোশ্চেনটা দেখো, আমরা যে প্রথম যে টপিকটা সেটা হচ্ছে আমাদের বন্ধন বিভাজন ও বিকারক। প্রথম টপিকটা কি? বন্ধন বিভাজন ও বিকারক সমূহ। তো বন্ধন বিভাজন জিনিসটা কি? দেখো বন্ধন বিভাজন দুই প্রকার, একটা সুষম বিভাজন, একটা অসম বিভাজন। দেখো এখানে খেয়াল করো, মনে করো HCl, এখানে ক্লোরিনের তৈরিণাত্মকতা বেশি, এখানে ইলেকট্রনটা ক্লোরিন নিয়ে যায়, তো এখানে ক্লোরিন নেগেটিভ চার্জ যুক্ত হয় এবং এটা হচ্ছে পজিটিভ চার্জ যুক্ত। দ্যাটস ওয়াই একটা হচ্ছে আমাদের কার্বন আয়ন, একটা হচ্ছে আমাদের কার্বোক্যাটায়ন সৃষ্টি হয়। আবার খেয়াল করো যদি সুষম বিভাজন হয় তাহলে কি হয়? সুষম বিভাজন মানে কি? এখানে বন্ডের এখানে একটা এ নিয়ে যাবে, একটা এ নিয়ে যাবে। দ্যাট মিনস এখানে কি তৈরি হয়? ফ্রি রেডিক্যাল তৈরি হয়। কি তৈরি হয়? ফ্রি রেডিক্যাল তৈরি হয়। তো আমরা মূলত কার্বোক্যাটায়ন, কার্বন আয়ন, ফ্রি রেডিক্যাল এই বিকারক সমূহ নিয়ে আজকে প্রথম টপিকটা আলোচনা হবে। হ্যাঁ, তো দেখো প্রথম কোশ্চেনটা বলছে নিচে কোন কার্বোক্যাটায়নটি সবচেয়ে বেশি স্থিতিশীল। তো আসো কার্বোক্যাটায়নের স্থিতিশীলতার ক্রম কি বলতো? তো তার আগে চলো আমরা আসলে যত প্রকার আমাদের বিকারক সমূহ আছে, যেগুলো হচ্ছে আমাদের স্থায়িত্বের ক্রম আসে, সক্রিয়তার ক্রম আসে, তো সবগুলো আমরা একসাথে শিখে ফেলবো, একদম পুরো সবগুলো একসাথে শিখে ফেলবো। দেখো প্রথমে আসো হচ্ছে আমাদের কার্বোক্যাটায়ন। তো কার্বোক্যাটায়নের আরেকটা নাম আছে কিন্তু, কার্বোনিয়াম। কি বলতো? কার্বোনিয়াম। এই কার্বোনিয়াম কার্বোক্যাটায়ন কিন্তু সেম। আরেকটা আছে আমাদের কার্বোনায়ন, তো এটা কিন্তু তোমাদের মিক্স করা যাবে না বা প্যাচে লাগানো যাবে না। আরেকটা আছে হচ্ছে আমাদের কার্বোনায়ন, ঠিক আছে? আরেকটা আছে কার্বোনিয়াম, এখানে ব্যবসা করো না। কার্বোনিয়াম যেটা সেটা হচ্ছে কার্বোক্যাটায়ন, আর একটা কার্বোনায়ন, ঠিক আছে? তো খেয়াল রাখবা এই যে কার্বোক্যাটায়ন এবং ওই যে দেখলাম আমরা ফ্রি রেডিক্যাল, এই কার্বোক্যাটায়ন এবং ফ্রি রেডিক্যাল এটা স্থায়িত্বের ক্রম হচ্ছে 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি, ঠিক আছে? 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি, এটা স্থায়িত্বের ক্রম। আমি মূলত আমার অ্যাডমিশনের সময় আমি এই একটাই মনে রাখতাম যে কার্বোক্যাটায়ন এবং ফ্রি রেডিক্যাল স্থায়িত্বের ক্রম 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি, ঠিক আছে? এটার সাথে রিলেট করে বাকি সবগুলো অ্যান্সার করে ফেলতাম। দেখো কি হবে, এটা হচ্ছে স্থায়িত্বের ক্রম হচ্ছে 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি, এটা কি স্থায়িত্বের ক্রম। তাই কার্বন আয়নের স্থায়িত্বের ক্রম কি হবে বলতো? এটা উল্টা হবে, আমি এভাবে মনে রাখতাম। তাই কার্বন আয়নের স্থায়িত্বের ক্রম এটা উল্টা হবে। দ্যাট মিনস 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, শেষ। এখন বলো এটা স্থায়িত্বের ক্রম যদি এটা হয়, সক্রিয়তার ক্রম কি হবে? এই দুইটার স্থায়িত্বের ক্রমে উল্টা সক্রিয়তার ক্রম। তো এই দুইটার সক্রিয়তার ক্রম কি হবে বলতো? তো কার্বোক্যাটায়ন আর ফ্রি রেডিক্যাল সক্রিয়তার ক্রম কি হবে? সক্রিয়তার ক্রম কি হবে বলো? সক্রিয়তার ক্রম হবে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি। তো কার্বন আয়নে এটা ছিল কি স্থায়িত্বের ক্রম। এটা কিসের ক্রম ছিল? এটা ছিল আমাদের স্থায়িত্বের ক্রম। তো এটা সক্রিয়তার ক্রম কি হবে? এটাই সক্রিয়তার ক্রম কি হবে বলতো? এটা সক্রিয়তা হবে 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি, শেষ, ঠিক আছে? এইভাবে কার্বোক্যাটায়ন, কার্বন আয়ন, ফ্রি রেডিক্যালের স্থায়িত্বের সক্রিয়তা ক্রম এই একটা মনে রাখতাম আমি, বাকি রিলেট করে বাকি সবগুলো অ্যান্সার করে ফেলতাম, ঠিক আছে? তো দেখো বলছে কোন কার্বোক্যাটায়ন সবচেয়ে বেশি স্থিতিশীল। কার্বোক্যাটায়নের স্থিতিশীলতার ক্রম কোনটা? 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি। দেখো তাহলে সবচেয়ে বেশি স্থিতিশীল 3 ডিগ্রি। কোনটা 3 ডিগ্রি? দেখো এটা তো হবে না, এটা তো 2 ডিগ্রি হবে না। আবার খেয়াল করো এটা খেয়াল করো, এটা তো হবে না। দেখো এইটা খেয়াল করো 3 ডিগ্রি। এটা ডিগ্রি কিভাবে বুঝবো? ডিগ্রিটা বুঝবা যে কয়েকটা অ্যালকাইল গ্রুপ থাকবে তার ডিগ্রি তত, এভাবে বুঝবা। হ্যাঁ, তো এখানে অ্যালকাইল গ্রুপ দেখো 3টা, দ্যাট মিনস এটা 3 ডিগ্রি। আর আমরা জানি 3 ডিগ্রিটা কি আমাদের সবচেয়ে বেশি স্থিতিশীল। এখন
তোমাদের আরো দুই তিনটায় পড়ে ফেলে। দেখো SN1 SN2 এখানে একবারে মনে রাখো, এই একটা এমসিকিউ সলভের মাধ্যমে সব সক্রিয়তা স্থায়িত্ব মনে রাখো। দেখো SN2 মানে কি, SN1 মানে কি, দেখো SN2 এ কোনগুলো দেবে বলো তো? SN2 এ হচ্ছে আমাদের জানি SN1 যেটা সেটা হচ্ছে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, তারপর হচ্ছে 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, তারপর হচ্ছে কি 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, ঠিক আছে, 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। এটা হচ্ছে তাই কি সক্রিয়তার ক্রম। SN1 SN2 এর বিষয়টা বলো, সক্রিয়তা SN1 SN2 এর সক্রিয়তার ক্রমটা বলো। SN1 হচ্ছে 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি, ঠিক আছে। SN1 দুই ধাপে ঘটে, SN1 তাই উল্টা 3 ডিগ্রি আগে, এভাবে মনে রাখতাম। আর SN2 মানে কি, SN2 এর সক্রিয়তার ক্রম কি 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি আলেক্স অ্যালকাইল হ্যালাইড, ঠিক আছে, এভাবে মনে রাখো। আসো তোমার এখানে আরেকটা জিনিসের ক্রম মনে রাখো, আরেকটা জিনিসের ক্রম মনে রাখো যে অ্যামিনের খাদ্যধর্মিতার ক্রম, অ্যামিনের খাদ্যধর্মিতার ক্রম, এটা একসাথে এখানে পড়ে নাও যে অ্যামিনের খাদ্যধর্মিতার ক্রম হচ্ছে, আমার সাথে বলো 213, আমার সাথে বলো 213 অ্যামিন অ্যানিলিন, আমার সাথে একবার বলো 213 অ্যামিন অ্যানিলিন। এটা হচ্ছে আমাদের অ্যামিনের খাদ্যধর্মিতার ক্রম, মানে কি 2 ডিগ্রি অ্যামিন, তারপর 1 ডিগ্রি, তারপর 3 ডিগ্রি, তারপর অ্যামিন, তারপর অ্যানিলিন, অর্থাৎ অ্যারোমেটিক অ্যামিন, ঠিক আছে। তো এই যাবতীয় সবাই স্থায়িত্ব ক্রম সক্রিয়তা ক্রম একটা এমসিকিউ সলভের মাধ্যমে তোমাদের সব শিখিয়ে দিলাম। আশা করি এই জাতীয় প্রশ্ন এখন পারবা ইনশাআল্লাহ। তো আমার টার্গেট হচ্ছে এটাই যে একটা এমসিকিউ সলভ করবো, এমনভাবে করাবো যাতে ওই রিলেটেড যে কোনো কোশ্চেন আসে তোমরা উত্তর দিতে পারো, ঠিক আছে। তো নেক্সট কি এমসিকিউ দেখি। নেক্সট বলছে নিচে যোগ বলে কোনটি নিউক্লিওফাইল, বলছে কি কোনটি নিউক্লিওফাইল। তো এখানে খেয়াল করো ইলেকট্রোফাইল এবং নিউক্লিওফাইল তোমাদেরকে শিখিয়ে ফেলি। দেখো এটা হচ্ছে একটা হচ্ছে ইলেকট্রোফাইল আর একটা হচ্ছে নিউক্লিওফাইল। দেখো ইলেকট্রোফাইল আর নিউক্লিওফাইল দুটা একবারে পড়িয়ে ফেলি। দেখো ইলেকট্রোফাইল এবং আরেকটা হচ্ছে আমাদের নিউক্লিওফাইল, এই দুইটা একসাথে একদম বুঝে ফেলবো। দেখো এভাবে মনে রাখবা ইলেকট্রোফাইল, ইলেকট্রন মানে কি ইলেকট্রন, ইলেকট্রন, ইলেকট্রোফাইল কোনটা মানে কি যেটা ইলেকট্রনকে ফিল করবে, ইলেকট্রনকে ফিল করবে, ইলেকট্রনকে যে ভালোবাসবে সেটাই কি ইলেকট্রোফাইল। ইলেকট্রোফাইল মানে ইলেকট্রনকে ফিল করা, ইলেকট্রনের প্রতি ভালোবাসা, অর্থাৎ এরা হচ্ছে আমাদের ইলেকট্রন লাভিং গ্রুপ, ইলেকট্রন লাভিং গ্রুপ, ঠিক আছে। এই হচ্ছে নিউক্লিওফাইল কি মনে রাখবা। দেখো নিউক্লিওফাইল মানে কি বলতো যে নিউক্লিয়াসকে ফিল করবে, কি করবে নিউক্লিয়াসকে ফিল করবে, মানে কি নিউক্লিয়াসের প্রতি ভালোবাসা। তো নিউক্লিয়াসটা কি পজিটিভ চার্জ, মানে কি যার পজিটিভের প্রতি ভালোবাসা, যার পজিটিভের প্রতি ভালোবাসা, ঠিক আছে। এভাবে একটু মনে রাখবা নিউক্লিওফাইল মানে কি নিউক্লিয়াসকে ফিল করবে, মানে নিউক্লিয়াসের প্রতি ভালোবাসা, পজিটিভ কোনো কিছুর প্রতি ভালোবাসা। ইলেকট্রোফাইল মানে কি যে ইলেকট্রনকে ফিল করবে, ইলেকট্রন লাভিং গ্রুপ যেটা, একটু এইভাবে মনে রাখবা। এখন আসো যে হচ্ছে ইলেকট্রোফাইল, যে হচ্ছে ইলেকট্রনকে ফিল করবে, ইলেকট্রনের প্রতি যার ভালোবাসা, তাই কি নিজে পজিটিভ হবে, কারণ নিজে নেগেটিভ হলে তো ইলেকট্রনের প্রতি ভালোবাসা থাকবে না, কারণ ইলেকট্রন তো নেগেটিভ চার্জ। মানে কি ইলেকট্রো লাভিং গ্রুপ কোনটা, অর্থাৎ পজিটিভ জিনিস থাকবে। অর্থাৎ বলতে চাচ্ছি যে এটাকে আমরা দুইটা ভাগে ভাগ করছি, এটাকে আমরা কি ভাগে ভাগ করছি, দুইটা ভাগে ভাগ করছি। হ্যাঁ এটাকে আমরা দুইটা ভাগে ভাগ করছি। দেখো একটা হচ্ছে আমাদের পজিটিভ ইলেকট্রোফাইল, আরেকটা কি নেগেটিভ ইলেকট্রোফাইল, না না তা হবে না, তা হবে না। হ্যাঁ আরেকটা কিন্তু নেগেটিভ না, আরেকটা হচ্ছে আমাদের পোষম বা নিউট্রাল পোষম ইলেকট্রোফাইল, আরেকটা কি পোষম ইলেকট্রোফাইল এবং আরেকটা হচ্ছে পজিটিভ ইলেকট্রোফাইল। তো পজিটিভগুলো দেখেই বুঝতে পারবা, কারণ কি ইলেকট্রনের প্রতি ভালোবাসা, পজিটিভ থাকবে, চার্জ কি থাকবে পজিটিভ থাকবে, যেমন মনে করো SO2 প্লাস দিয়ে দিবে। হ্যাঁ তারপর মনে করো H3O প্লাস,
তারপর মনে করো কার্বনিয়াম আয়ন যেটা ছিল আমাদের এই যে প্লাস, অর্থাৎ আমাকে কি করবে পজিটিভ চার্জ দেখেই বুঝে যাবো এটা হচ্ছে আমাদের পজিটিভ ইলেক্ট্রোফাইল, মানে এটা ইলেক্ট্রোফাইল পজিটিভ থাকবে। এবার আসো পশম ইলেক্ট্রোফাইল। তো পশমটা অনেকেই ভুল করো তোমরা এখানে, হ্যাঁ পশম ইলেক্ট্রোফাইল মানে কি পজিটিভ নেগেটিভ চার্জ যুক্ত থাকবে না, চার্জ থাকবে না, তাহলে কিভাবে বুঝবা? দেখো আমি একটা এক্সাম্পল দিই, মনে করো অ্যালুমিনিয়াম ক্লোরাইড। দেখো অ্যালুমিনিয়াম ক্লোরাইডে খেয়াল করো, অ্যালুমিনিয়ামের কিন্তু ভ্যালেন্সের 3টা ইলেকট্রন, সেখানে ক্লোরিন 3টা যুক্ত হয়েছে, মানে ভ্যালেন্সের 6টা ইলেকট্রন। সে কি অক্টেট হয়েছে? তার কিন্তু ইলেকট্রনের ঘাটতি আছে। তো ইলেকট্রনের ঘাটতি থাকে কি ইলেকট্রন চাবে, তাই তো? তো এটা কি হবে ইলেকট্রন নিবে, মানে কি এটা ইলেক্ট্রোফাইল। মানে দেখবা যে পশম ইলেক্ট্রোফাইল সে হয় চিনবা যার ইলেকট্রনের কি আছে ঘাটতি আছে, যার ইলেকট্রনের কি আছে ঘাটতি আছে, এভাবে বুঝবা ইলেকট্রনের ঘাটতি আছে, ইলেকট্রনের ঘাটতি আছে, হ্যাঁ ইলেকট্রনের ঘাটতি আছে, এভাবে মনে রাখবা ইলেকট্রনের ঘাটতি আছে দেখো সেভাবে পশম ইলেক্ট্রোফাইল। তারপর দেখো সেম ভাবে ফেরিক ক্লোরাইড, তারপর মনে রাখো যে বয়ফ্রেন্ড নাম্বার 3, বয়ফ্রেন্ড নাম্বার 3 ব্রোন ট্রাইফ্লোরাইড যেটা, হ্যাঁ সেটা। এভাবে দেখো এগুলোতে কি আছে, দেখো এগুলোতে আমাদের ইলেকট্রন ঘাটতি আছে, কি আছে ইলেকট্রন ঘাটতি আছে। তার মানে কি এরা ইলেকট্রন নিতে চাবে, ইলেকট্রনের প্রতি ভালোবাসা আছে এদের, তার মানে কি এরা হচ্ছে পশম ইলেক্ট্রোফাইল। এরা কি পশম ইলেক্ট্রোফাইল, এরা হচ্ছে আমাদের পশম ইলেক্ট্রোফাইল। আরো এক্সাম্পল আছে তোমরা পড়ে নিবা, হ্যাঁ আরেকটা আছে কি নিউক্লিওফাইল। নিউক্লিওফাইল মানে কি নিউক্লিয়াসের প্রতি ভালোবাসা, নিউক্লিয়াসের প্রতি রাবিং গ্রুপ, মানে কি নিউক্লিয়াসের প্রতি কখন ভালোবাসা থাকবে বলো তো? নিউক্লিয়াসের প্রতি কখন ভালোবাসা থাকবে বলো তো? যখন নিজে কি হবে নেগেটিভ হবে, নিজে কি হবে নেগেটিভ হবে। তার মানে কি আমরা একটা হচ্ছে আমাদের নেগেটিভ নিউক্লিওফাইল এবং একটা হচ্ছে আমাদের কি পশম নিউক্লিওফাইল, একটা হচ্ছে আমাদের পশম নিউক্লিওফাইল, একটা হচ্ছে আমাদের কি পশম নিউক্লিওফাইল। তো নেগেটিভটা তোমরা চিনতে পারবা, কারণ কি নেগেটিভ দেওয়াই থাকবে, নেগেটিভ কি থাকবে দেওয়াই থাকবে নেগেটিভ চার্জ। পশম কিভাবে বুঝবা? যে নিউক্লিয়াসের প্রতি ভালোবাসা, যার মানে কি যার ইলেকট্রন বেশি আছে, যার ইলেকট্রন কি আছে বেশি আছে, যার মানে কি যার ইলেকট্রন বেশি আছে, যার ইলেকট্রন বেশি আছে, যার ইলেকট্রন বেশি আছে সেগুলো কি আমরা নিউক্লিওফাইল। দেখো একটু খেয়াল করো, আমি তোমাদেরকে যদি ওয়াটার এক্সাম্পলটা দিই, ওয়াটার খেয়াল করো, ওয়াটারে কিন্তু এখানে আমাদের মুক্ত জড় ইলেকট্রন আছে, তার মানে কি ইলেকট্রন বেশি আছে, যার ইলেকট্রন আছে সেই কি আমাদের বলতো নিউক্লিওফাইল। আবার খেয়াল করো অ্যালকোহল ROH, খেয়াল করো এখানে দেখো আমাদের কি আছে, আমাদের অক্সিজেনের কি আছে লন পেয়ার ইলেকট্রন আছে। তারপরে তুমি অ্যামিন খেয়াল করো RNH2, যেখানে কিন্তু নাইট্রোজেনের কিন্তু ইলেকট্রন আছে। আবার খেয়াল করো তুমি বিশেষ করে তোমাদের গিগনার্ড বিকারকটা খেয়াল করো RMgX, গিগনার্ড বিকারকটা খেয়াল করো, হ্যাঁ গিগনার্ড বিকারকটা খেয়াল করো একটু। গিগনার্ড বিকারকটা কি বলতো? গিগনার্ড বিকারকটা হচ্ছে আমাদের RMgX, যেখানে কিন্তু এই যে X এর যেটা হ্যালোজেন সেখানে কিন্তু আমাদের কি থাকে দেখো, সেখানে কিন্তু আমাদের মুক্ত জোড় থাকে, 3 জোড়া মুক্ত জোড় থাকে, 6টা ভ্যালেন্সের ইলেকট্রন থাকে হ্যালোজেনে বেশি অতিরিক্ত, হ্যাঁ কারণ এখানে RMgX এই অর্থাৎ গিগনার্ড বিকারক, অ্যামিন, ওয়াটার, অ্যালকোহল এগুলো সবাই কি নিউক্লিওফাইল, এগুলো কি নিউক্লিওফাইল। আর তোমার ইলেকট্রন ঘাটতি যাদের সেগুলো কি আমাদের ইলেক্ট্রোফাইল, ইলেকট্রন বেশি যাদের সেগুলো কি আমাদের নিউক্লিওফাইল। এটা একটু মাথায় রাখবা। তো এটা উত্তর কি হবে নিজেরাই দাও তো তোমরা ভিডিও এখন পজ করে। বলছো নিম্নে যৌগগুলোর কোনটি নিউক্লিওফাইল? নিউক্লিয়াস লাভিং, নিউক্লিয়াসকে ভালোবাসবে, মানে কি নিজে নেগেটিভ হবে, নিউক্লিয়াসকে ভালোবাসবে যে। খেয়াল করো এ তো পজিটিভ চার্জ বিশিষ্ট, মানে কি চাবে নেগেটিভ কে চাবে, তাই তো হচ্ছে ইলেক্ট্রোফাইল হলো। বলছে কি নিউক্লিওফাইল, নিউক্লিয়াসকে কে ভালোবাসবে পজিটিভকে কে ভালোবাসবে। দেখো মিথেনে দেখো ভ্যালেন্স দেখো 8টা হয়ে গেছে, ঠিক আছে নিউক্লিওফাইল। এবার খেয়াল করো ইলেকট্রন ঘাটতি আছে, ও তো নিজের ইলেকট্রন চাবে। এবার দেখো ওয়াটারে খেয়াল করো তো, পানিতে খেয়াল করো তো, দেখো এখানে অক্সিজেন দেখো কি আছে লন পেয়ার ইলেকট্রন আছে, মানে কি অক্সিজেনের ইলেকট্রন বেশি আছে, তো ইলেকট্রন বেশি থাকা মানে কি যার লন পেয়ার আছে মানে কি যার নিউক্লিয়াসের প্রতি ভালোবাসা থাকবে, মানে এটা কি নিউক্লিওফাইল, এটা কি নিউক্লিওফাইল। তো চলো নেক্সট কোশ্চেনটা কি দেখি। বলছে কোনটি কেন্দ্রাকর্ষী বিকারক না?
তো কেন্দ্র আকর্ষী বিকারক না মানে কি নিচে কোনটি নিউক্লিওফাইল না, ঠিক আছে, নিচে কোনটি নিউক্লিওফাইল না। তো নিউক্লিওফাইল কোনটা ভাইয়া? যার নিউক্লিয়াসের প্রতি ভালোবাসা, পজিটিভের প্রতি ভালোবাসা দেয়। তো পজিটিভের প্রতি ভালোবাসা কার? যার ইলেকট্রন বেশি আছে, অথবা কে যে নিজে নেগেটিভ, যে নিজে নেগেটিভ তার পজিটিভের প্রতি ভালোবাসা থাকবে, অথবা যার ইলেকট্রন বেশি আছে, ঠিক আছে। তো খেয়াল করো অ্যামিনে কি আছে, অ্যামিনে নাইট্রোজেনে জানি যে আমাদের মুক্ত জৈব ইলেকট্রন আছে একটা, অ্যালকোহলে দেখো মুক্ত জৈব ইলেকট্রন আছে অক্সিজেনে দুইটা। তারপর খেয়াল করো গ্রিগনার্ড বিকারকে কিন্তু মুক্ত জৈব ইলেকট্রন আছে। তাহলে কি এগুলো সবই কি নিউক্লিওফাইল। কিন্তু বয়ফ্রেন্ড নাম্বার 3 দেখো, বয়ফ্রেন্ড নাম্বার 3 দেখো, এখানে কিন্তু ইলেকট্রনের ঘাটতি আছে। কি আছে? ইলেকট্রনের ঘাটতি আছে। সে কি ইলেকট্রন ঘাটতি আছে, সে ইলেকট্রনকে চাবে, মানে কি ইলেকট্রোফাইল শেষ। এটা কি ইলেকট্রোফাইল, এটা নিউক্লিওফাইল না। কেন কিভাবে বুঝলাম? দেখো বোরনে কিন্তু ভ্যালেন্সে 3টা ইলেকট্রন, এখানে ফ্লোরিন আছে কয়টা? 3টা। 3টা, তাই 3 3 6টা, আসছে 6টা ইলেকট্রন। সে কি অবশ্যই কি চাবে? নিতে চাবে। তাই বয়ফ্রেন্ড নাম্বার 3 হচ্ছে আমাদের কি, আমাদের ইলেকট্রন আকর্ষী বিকারক, ঠিক আছে, ইলেকট্রন আকর্ষী বিকারক, কেন্দ্র আকর্ষী না। নেক্সট কোশ্চেনটা চলো দেখি। দেখো নেক্সট কোশ্চেনটা আসো, বিক্রিয়ার মেকানিজম। এটা অনেকেই প্যাচ লাগায়, ঠিক আছে, কিন্তু আজকে যদি এই সলভটা দেখো তোমাদের এই যে বিভ্রান্তিকর একটা অবস্থায় সৃষ্টি হবে না আশা করি। মেকানিজম থেকে তোমাদের প্রশ্ন আসে কি হবে জানো, যে একটা বিক্রিয়া দিয়ে বলে যে এটা হচ্ছে কোন মেকানিজম হচ্ছে, ইলেকট্রোফাইল সাবস্টিটিউশন অর্থাৎ ইলেকট্রোফাইল প্রতিস্থাপন বিক্রিয়া, নিউক্লিওফাইল প্রতিস্থাপন বিক্রিয়া, নাকি ইলেকট্রোফাইল সংযোজন বিক্রিয়া, নাকি নিউক্লিওফাইল সংযোজন বিক্রিয়া। এই টাইপের প্রশ্ন কিন্তু এখান থেকে আসে। তো চলো আজকে আমরা এইটা ক্লিয়ার হয়ে যাবে একদম। প্রথমে প্রশ্ন করছে দেখো, অ্যালকাইল হ্যালাইডের E2 অপসারণ বিক্রিয়ায় অ্যালকোহলিক পটাশিয়াম হাইড্রোক্সাইড সোডিয়াম হাইড্রোক্সাইডের ভূমিকা হল। অপসারণ বিক্রিয়া খেয়াল করো, E2 অপসারণ বলছে, এটা একটু মাথায় রাখো। E2 অপসারণ বিক্রিয়া বলছে, দ্যাট মিনস E2 অপসারণ বিক্রিয়া দেয় হচ্ছে 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, ঠিক আছে, 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। দেখো আমি যদি তোমাকে এক্সাম্পলটা দেই, CH3CH2, ঠিক আছে, মনে করো এখানে একটা অ্যালকাইল হ্যালাইড 1 ডিগ্রি, এবং এটার সাথে কি বিক্রিয়া করবে বলছে? পটাশিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে। এবং এইটা খুবই ইম্পর্টেন্ট থিং, অ্যালকোহলিক বলছে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই জিনিসটা। অ্যালকোহলিক বলছে, অ্যালকোহলিক পটাশিয়াম হাইড্রোক্সাইড, অ্যালকোহলিক পটাশিয়াম হাইড্রোক্সাইড। দেখো এখানে আগে দুইটা কথা বলে নিই। এখানে সবসময় মাথায় রাখবা যে যদি অ্যাকুয়াস থাকে আর অ্যালকোহলিক থাকে তাই কি হবে, এটা সবসময় মাথায় রাখবা যে অ্যালকোহলিক পটাশিয়াম হাইড্রোক্সাইড, এটা মনে রাখবা অ্যালকোহলিক থেকে অ্যালকিন, অ্যালকোহলিক থেকে অ্যালকিন। তো অ্যালকোহলিক থেকে কি হবে? অ্যালকিন প্রডিউস হবে। কিন্তু এখানে যদি তোমার অ্যাকুয়াস থাকতো, অ্যাকুয়াস পটাশিয়াম হাইড্রোক্সাইড, অ্যাকুয়াস পটাশিয়াম হাইড্রোক্সাইড অর্থাৎ জলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড যদি থাকতো, জলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড যদি থাকতো তাহলে কি হইতো? তো এইখানে মনে রাখবা যে জল থেকে নল হবে, জল থেকে কি হবে? জল থেকে নল, জল থেকে নল, জল থেকে নল, জল থেকে নল, মানে কি এটা হচ্ছে আমাদের অ্যালকোহল হবে। এটা কি হবে? অ্যালকোহল হবে। এটা কি হবে? অ্যালকোহল হবে। হ্যাঁ, এটা মাথায় রাখবে, এটা হচ্ছে তোমাদের অ্যালকোহল হবে। তো এটা খুবই ইম্পর্টেন্ট থিং, এখানে অ্যালকোহলিক বলছে নাকি অ্যাকুয়াস বলছে, খুবই ইম্পর্টেন্ট থিং এটা, ঠিক আছে। এটা একটু খেয়াল রাখবা, এটা একটু খেয়াল রাখবা। তো এখানে কি বলছে? অ্যালকোহলিক, দ্যাট মিনস অ্যালকিন উৎপন্ন হবে। এখানে ঘটনাটা কি হয় দেখো, ঘটনাটা কি হয় দেখো, CH3 এই যে তোমার যে হ্যালোজেন আছে যে কার্বনে, সেটা হচ্ছে আলফা কার্বন, তার পাশে হচ্ছে আমাদের বিটা কার্বন। হ্যাঁ, তো এই বিটা কার্বন থেকে হচ্ছে আমাদের হাইড্রোজেনটা অপসারণ হয়, হাইড্রোজেনটা অপসারণ হয়, ঠিক আছে। তো দেখো কি হবে আসলে, এখানে দেখো, এখানে যেহেতু অ্যালকোহলিক তো এখান থেকে অ্যালকিন হবে, CH2, এখান থেকে কি হবে? অ্যালকিন হবে। তো এইখানে পটাশিয়াম হাইড্রোক্সাইডের ভূমিকাটা কি? এখানে পটাশিয়াম হাইড্রোক্সাইডের ভূমিকা কিন্তু এখানে হচ্ছে তোমার একটা তোমার কি ক্ষারীয় পরিবেশ তৈরি করা। হ্যাঁ, ক্ষারীয় পরিবেশ তৈরি করা কিন্তু এখানে পটাশিয়াম হাইড্রোক্সাইডের কাজ, ক্ষারীয় পরিবেশ তৈরি করা। এবং যে এই যে হাইড্রোক্সিল গ্রুপটা, এই হাইড্রোক্সিল গ্রুপটা কিন্তু নিউক্লিওফাইল হিসেবে কাজ করে, নিউক্লিওফাইল হিসেবে কাজ করে, কিন্তু নিউক্লিওফাইল হিসেবে কাজ করে, নিউক্লিওফাইল হিসেবে কাজ করে কে? হাইড্রোক্সিল গ্রুপটা। এবং এটাই কিন্তু আমাদেরকে হ্যালোজেনকে প্রতিস্থাপিত করে দেয়, হ্যালোজেন প্রতিস্থাপন করে, হ্যালোজেন প্রতিস্থাপন করে কিন্তু এই OH গ্রুপটাই। হ্যাঁ, এটা মাথায় রাখবা, এটা একটু মাথায় রাখবা। তাহলে
পটাশিয়াম হাইড্রোক্সাইডের কাজ কি? পটাশিয়াম হাইড্রোক্সাইডের কাজ হচ্ছে ক্ষারীয় পরিবেশ তৈরি করা। তো বলছে যে ভূমিকা হলো, এই ভূমিকাটা কি? এই ভূমিকা নিউক্লিওফাইল না অনুঘটক না দ্রাবক না, তাহলে হচ্ছে আমাদের ক্ষার। তাহলে কি? ক্ষার। এই ভূমিকাটা কি? ক্ষারীয় পরিবেশ তৈরি করা। চলো নেক্সট কোশ্চেনটা দেখি। নেক্সট কোশ্চেন বলছে বোমিন ইথিনের সাথে বিক্রিয়া করে বিক্রিয়াটি কৌশল কি, বিক্রিয়াটি মেকানিজম কি? এই জাতীয় প্রশ্ন কিন্তু অনেক আসে। তো তোমরা মনে রাখবা, দেখো একটু ভালো করে খেয়াল করো, যদি ডবল বন্ড বা ট্রিপল বন্ড থাকে তাহলে কি এটা হচ্ছে কি বলতো অসম্পৃক্ত, মানে কি সংযোজন বিক্রিয়া দিবে। দেখো খেয়াল করো, যদি ডবল বন্ড বা ট্রিপল বন্ড থাকে, ডবল বন্ড বা ট্রিপল বন্ড থাকে, অর্থাৎ অ্যালকিন আর গ্যাইনের ক্ষেত্রে চিন্তা ভাবনা করো বা আদার্স গুলো চিন্তা ভাবনা করো, তো ডবল বন্ড বা ট্রিপল বন্ড থাকে সেগুলো ব্রেকডাউন হতে পারবে, নতুন কিছু যুক্ত হতে পারবে। মানে কি এগুলো থাকা মানে কি, সেটা হচ্ছে সংযোজন বিক্রিয়া দিবে। কি দিবে? আমাদের সংযোজন বিক্রিয়া দিবে। হ্যাঁ, ডবল বন্ড ট্রিপল বন্ড থাকা মানে কি সংযোজন বিক্রিয়া দিবে। এবার খেয়াল করো, যদি কার্বন কার্বন ডবল বন্ড বা কার্বন কার্বন ট্রিপল বন্ড থাকে তাহলে কি দিবে? তাহলে কি সংযোজন দিবে? এটা তো শিওর। এটা কি দিবে? সংযোজন বিক্রিয়া দিবে। আবার খেয়াল করো, যদি অন্য গ্রুপ অর্থাৎ অ্যালডিহাইড থাকে, সাপোজ মনে করো যে সায়ানাইড গ্রুপ থাকে, সাপোজ মনে করো যে কিটোন গ্রুপ থাকে, তো এগুলো কিন্তু ডবল বন্ড আছে কিন্তু কার্বন কার্বন না, ঠিক আছে? তাই কি হবে? এগুলো প্রথমত সংযোজন তো দিবে। ডবল বন্ড বা ট্রিপল বন্ড আছে মানে কি সংযোজন তো দিবে, এটা একটা শিওর। খেয়াল রাখবা, যদি কার্বন কার্বন ডবল বন্ড বা ট্রিপল বন্ড থাকে তাহলে সেটা দিবে হচ্ছে আমাদের ইলেকট্রোফাইল সংযোজন। ইলেকট্রোফাইল সংযোজন কি দিবে? ইলেকট্রোফাইল সংযোজন বিক্রিয়া দিবে যদি কার্বন কার্বন ডবল বন্ড বা ট্রিপল বন্ড থাকে। এবং মনে রাখবা, যদি কার্বন কার্বন ছাড়া অন্য যে কোনো ডবল বন্ড বা ট্রিপল বন্ড থাকে সেটা হচ্ছে আমাদের নিউক্লিওফাইল সংযোজন বিক্রিয়া দিবে। কি দিবে? নিউক্লিওফাইল সংযোজন বিক্রিয়া দিবে। নিউক্লিওফাইল সংযোজন বিক্রিয়া দিবে, ঠিক আছে? প্রশ্নটা খেয়াল করো, বোমিন ইথিনের সাথে বিক্রিয়া করে বিক্রিয়াটা কৌশল কি? ইথিন। তো অ্যালকিনটা খেয়াল করো, দেখো অ্যালকিনটা খেয়াল করো, CH2 বন্ড CH2, দ্যাট মিন্স কি এখানে কার্বন কার্বন ডবল বন্ড আছে, কার্বন কার্বন ডবল বন্ড মানে কি সংযোজন, কার্বন কার্বন ডবল বন্ড মানে কি ইলেকট্রোফাইল সংযোজন, মানে কি ইলেকট্রোগ্রাহী দ্রুত বিক্রিয়া বা ইলেকট্রন আকর্ষণীয় সংযোজন বিক্রিয়া। তো এটা দিবে, ঠিক আছে? তো চলো এইখানে তোমাদের আরো যতগুলো আছে সবগুলোই আমি একটু ক্লিয়ার করে দিই তোমাদের। হ্যাঁ, তো এইখানে কিন্তু তোমরা একটু অ্যালার্ট থাকবা, হ্যাঁ খুবই সতর্ক থাকবা। বেনজিন, কি বললাম? বেনজিন, খেয়াল করো তো বেনজিনে কি কার্বন কার্বন ডবল বন্ড নাই? দেখো বেনজিনে কিন্তু কার্বন কার্বন ডবল বন্ড আছে, কিন্তু বেনজিন কিন্তু ইলেকট্রন আকর্ষণীয় সংযোজন বিক্রিয়া দেয় না। বেনজিন কি বিক্রিয়া দেয়? বেনজিন প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। বেনজিন কি বিক্রিয়া দেয়? প্রতিস্থাপন বিক্রিয়া। সেটা হচ্ছে আমাদের ইলেকট্রোফাইল প্রতিস্থাপন বিক্রিয়া দেয়, ঠিক আছে? ইলেকট্রোফাইল বা প্রতিস্থাপন বিক্রিয়া দেয়, কিন্তু ইলেকট্রোফাইল প্রতিস্থাপন বিক্রিয়া, ইলেকট্রোফাইল প্রতিস্থাপন বিক্রিয়া দেয় বেনজিন। হ্যাঁ, এখানে একটা অ্যালার্ট থাকবে, আরেকটা জায়গায় অ্যালার্ট থাকবে, সেটা হচ্ছে আমাদের কার্বক্সিলিক অ্যাসিড। দেখো কার্বক্সিলিক অ্যাসিডটা কি? COOH। তো দেখো কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে কিন্তু কি আছে দেখো তো, কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে কিন্তু CO গ্রুপ আছে, মানে কি ডবল বন্ড আছে, কার্বন কার্বন না। তাহলে কি হবে? নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া হওয়ার কথা ছিল, কিন্তু এখানে কার্বক্সিলিক অ্যাসিডও কি হয় বলতো? কার্বক্সিলিক অ্যাসিডটাও কিন্তু আমাদের সংযোজন দেয় না, প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। কি দেয়? প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। সেটা হচ্ছে আমাদের নিউক্লিওফাইল প্রতিস্থাপন বিক্রিয়া। নিউক্লিওফাইল প্রতিস্থাপন বিক্রিয়া, অর্থাৎ নিউক্লিওফাইল না, সরি নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া কি দেয়? নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। হ্যাঁ, এটা একটু মনে রাখবা। ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া দেয় কখন? ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া দেয় কখন বলো তো?
ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া দিবে কখন? যখন হচ্ছে তোমার এই যে খেয়াল করো ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া, এটা হচ্ছে ইলেকট্রোফিলিক, হ্যাঁ এটা হচ্ছে আমাদের ইলেকট্রোফিলিক। খেয়াল করো তো এটা হচ্ছে ফাইল না, সরি এটা হচ্ছে ফিলিক, ইলেকট্রোফিলিক বলতে হবে, ইলেকট্রোফিলিক। এটা হচ্ছে আমাদের নিউক্লিওফিলিক। হ্যাঁ, তো ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া দিবে যখন কার্বন কার্বন ডবল বন্ড বা ট্রিপল বন্ড থাকবে, আর যখন হচ্ছে তোমার অন্য কোনো ডবল বন্ড বা ট্রিপল বন্ড থাকবে তখন নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া দিবে। ব্যতিক্রম কোথায়? বেনজিনে ডবল বন্ড থাকা সত্ত্বেও ইলেকট্রোফাইল প্রতিস্থাপন দেয়, এবং অ্যাসিডের মধ্যে দেখো কার্বনিক গ্রুপে যেখানে ডবল বন্ড থাকা সত্ত্বেও এটা কি দেয় না, সংযোজন দেয় না, প্রতিস্থাপন বিক্রিয়া দেয়, সেটা হচ্ছে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। ঠিক আছে, নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। এটা যেহেতু দেখো, তো অ্যালকেনে কি বিক্রিয়া দেবে বলো তো? অ্যালকেন তো হচ্ছে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, মানে কি কার্বন কার্বন সিঙ্গেল বন্ড। তো এখানে তো অ্যাডিশনের কোনো প্রশ্নই আসে না, ডবল বন্ড বা ট্রিপল বন্ড তো নাই, মানে কি এটা প্রতিস্থাপন বিক্রিয়া দিবে। কি দিবে? প্রতিস্থাপন বিক্রিয়া দিবে, এবং সেটা হচ্ছে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দিবে, কি দিবে? ইলেকট্রোফিলিক, সেটা হচ্ছে আমাদের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দিবে হচ্ছে অ্যালকেন। কি দিবে? অ্যালকেনটা হচ্ছে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দিবে। ঠিক আছে, তো চলো আমরা বাকি যে কয়েকটা আছে একবার সব পড়ে ফেলি। দেখো বাকি যেগুলো আছে সেগুলো একদম পড়ে ফেলি। দেখো মনে করো আমাদের দেওয়া আছে অ্যালকোহল, বা আমাদের দেওয়া আছে মনে করো ইথার, বা আমাদের দেওয়া আছে অ্যালকাইল হ্যালাইড। ঠিক আছে, বা আমাদের অ্যালকাইল হ্যালাইড। এগুলো কিভাবে হবে দেখো তো? দেখো এগুলোতে তো কোনো জায়গায় কিন্তু আমাদের ডবল বা ট্রিপল বন্ড নাই, মানে কি সব কয়েকটা কি দিবে? এগুলো সবই কিন্তু আমাদের প্রতিস্থাপন বিক্রিয়া দিবে। কি দিবে? প্রতিস্থাপন বিক্রিয়া দিবে। যেহেতু ডবল বন্ড নাই তার মানে কেরা প্রতিস্থাপন বিক্রিয়া দিবে। দেখো খেয়াল করো যে এই যে অ্যালকাইল হ্যালাইড, যেটা আমরা জানি কি SN1 SN2 পড়ছো না, SN1 তারপর SN2 পড়ছো না। তো SN1 দেয় কোনগুলো? 3 ডিগ্রি RX, SN1 দেয়, SN2 দেয় কত? 1 ডিগ্রি RX। ঠিক আছে, দেখো তো এগুলো SN মানে কি নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, অর্থাৎ নিউক্লিওফাইল দ্বারা কথা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। অর্থাৎ এগুলো কি অ্যালকাইল হ্যালাইড হচ্ছে আমাদের কি অবশ্যই নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, এটা একটু মাথায় রাখবা। হ্যাঁ, দেখো এখানে কিন্তু আমাদের ইথার যেটা, এটা কিন্তু আমাদের নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দিবে, নিউক্লিওফিলিক প্রতিস্থাপন, অ্যালকোহলটা কি দিবে? অ্যালকোহলটা কিন্তু নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দিবে, ঠিক আছে, নিউক্লিওফিলিক প্রতিস্থাপন, এটা একটু মাথায় রাখবা। হ্যাঁ, নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দিবে। ঠিক আছে, এগুলো কিন্তু একটু মাথায় রাখবা। ঠিক আছে, এখন আসো যে অপসারণ বিক্রিয়া। আমাদের অপসারণ বিক্রিয়া। তো অপসারণ বিক্রিয়া মনে রাখবা যে হইতেছে দুই প্রকার, একটা হচ্ছে আমাদের E1, একটা হচ্ছে E2। ঠিক আছে, E2 যেটা করবে সেটা হচ্ছে 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডে হবে, অ্যালকোহলে হবে, এবং E1 যেটা সেটা কিন্তু আমাদের 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড হবে, এবং এখানে অ্যালকোহল দিবে এটা। হ্যাঁ, এবং এইখানে সাইজ অফ নীতি কাজ করে, কিন্তু সাইজ অফ নীতিটা আমাদেরকে কিন্তু এখান থেকে জানতে হবে। ঠিক আছে, সাইজ অফ নীতি। আর এখানে বাদ থাকে আরেকটা, দেখো
সমানুকরণ বা পুনর্বিন্যাসকরণ, সেটা কি দেখো, ওই যে আমরা ইউরিয়া প্রস্তুতি করছিল মনে আছে বিক্রিয়াটা, এই যে রেড সায়ানাইড আর অ্যামোনিয়াম ক্লোরাইড বিক্রিয়া করে প্রথমে কি তৈরি হয়েছিল বলতো? প্রথমে কিন্তু অ্যামোনিয়াম সায়ানাইড তৈরি হয়েছিল, পরে এই অ্যামোনিয়াম সায়ানাইডটা কি হয়েছিল তোমার পুনর্বিন্যাসকরণের মাধ্যমে কি তৈরি করছিল দেখো তো, এই যে H2N বন্ড CO বন্ড NH2, এই যৌগটা আর এই যৌগটা খেয়াল করো একই, কিন্তু আণবিক সংকেত কিন্তু একই, তার মানে কি একটা আরেকটা সমাণু। তো এই বিক্রিয়াকে বলা হয় সমানুকরণ বিক্রিয়া, সমানুকরণ, ঠিক আছে, অথবা এটাকে পুনর্বিন্যাসকরণও বলা হয়, ঠিক আছে, সমানুকরণ। আরেকটা আছে তোমার পুনর্বিন্যাসকরণ, সেটা হচ্ছে দেখো এন বিউটেন থেকে যখন মনে করো আইসোবিউটেন হবে, মনে করো আইসোবিউটেন, তখন কিন্তু এটা কি হবে আমাদের সমানুকরণ হবে, এটা হচ্ছে আমাদের সমানুকরণ হবে। তো আশা করি যে কয়েকটা পড়ালাম এই কয়েকটা যদি একটু বুদ্ধি করে মনে রাখো, তাই মেকানিজমে আর কিন্তু সমস্যা হওয়ার কথা না, মেকানিজমে আর সমস্যা হবে না। অ্যালকাইল হ্যালাইড মানে কি নিউক্লিওফিলিক প্রতিস্থাপন, যেহেতু SN1 SN2 দেয়, বোঝা যাচ্ছে এসটা হচ্ছে সাবস্টিটিউশন, এনটা হচ্ছে নিউক্লিওফাইল, তো নিউক্লিওফিলিক প্রতিস্থাপন। ইথার যেহেতু এখানে কোনো ডবল বন্ড নাই, মানে কি প্রতিস্থাপন দিবে, মনে রাখবা যেগুলো কি দিবে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন দিবে। আগে যেগুলো দেখছিলাম এগুলো দেখো ডবল বন্ড থাকলেই সংযোজন দিবে, সেটা হচ্ছে তোমার কার্বন কার্বন থাকে, সেটা হচ্ছে ডবল বন্ড ট্রিপল বন্ড থাকে ইলেকট্রোফাইল, কার্বন কার্বন ছাড়া থাকে নিউক্লিওফাইল সংযোজন। ব্যতিক্রম মনে রাখতে হবে বেনজিনে কার্বন কার্বন ডবল বন্ড থাকা সত্ত্বেও সংযোজন দেয় না, ইলেকট্রোফাইল ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। এবং যেটা হচ্ছে আমাদের যে অ্যাসিড, যেটা কার্বক্সিলিক অ্যাসিড, সেখানে কিন্তু কার্বনিক গ্রুপ থাকা সত্ত্বেও ডবল বন্ড থাকা সত্ত্বেও সেটা কিন্তু সংযোজন দেয় নাই, প্রতিস্থাপন বিক্রিয়া দিছে, নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দিছে। এটা একটু এই কয়েকটা জিনিস মাথায় রাখিয়ে কিন্তু সব মেকানিজম পারবা, সব মেকানিজম কিন্তু পারবা। হ্যাঁ, তো খেয়াল করো নেক্সট কোশ্চেনটা একটু খেয়াল করো। পটাশিয়াম সায়ানাইডের উপস্থিতিতে হাইড্রোজেন সায়ানাইডের প্রোপানলের সাথে বিক্রিয়ার কৌশলটি হলো, প্রোপানল মানে কি অ্যালকোহল, মানে কি ভাইয়া বলো, মানে কি অ্যালকোহলের সাথে বিক্রিয়া হয়েছে। তো অ্যালকোহলে কি বলছে দেখো, অ্যালকোহলে কোনো ডবল বন্ড আছে, মানে কি এরা কি সংযোজন দিবে, তো সংযোজন আগেই বাদ দাও, যেখানে যেখানে এডিশন আছে সেটা আগেই বাদ দাও। তো সাবস্টিটিউশন, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন না নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, কি দেখলাম একটু আগে আমরা, এটা অবশ্যই কি নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন দেয়, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন দেয়, ঠিক আছে। তারপর এটা দেখো কোন যৌগটি কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া, আবার দেখো কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া, দেখো দেখো কি আছে, ট্রু ক্লোরো ট্রু মিথাইল প্রোপেন, 3 নাম্বারটা খেয়াল করো, ট্রু ক্লোরো ট্রু মিথাইল প্রোপেন, দেখো 3, 2 নম্বরে ক্লোরিন, 2 নম্বরে কি মিথাইল, খেয়াল করছো। হাইড্রোজেন আমি দিলাম না বাকিগুলোতে, হ্যাঁ বাকিগুলোতে হাইড্রোজেন আছে, তো এটা RX না, এটা দেখো তো ট্রু ক্লোরো টু মিথাইল প্রোপেন মানে কি, এটা দেখো দেখো এটা তো মিথাইল প্রোপেন মানে কি, এটা হচ্ছে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড না, 3 ডিগ্রি RX না, তো 3 ডিগ্রি RX মানে কি কোনটা দিবে, SN1 দিবে। তো SN1 মানে কি নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, নামের মধ্যে আছে দেখো নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন বিক্রিয়া দিবে, তো এটা হচ্ছে অবশ্যই নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন বিক্রিয়া দিবে। তারপর খেয়াল করো ইথিলিন, ইথিলিনতে ডবল বন্ড আছে মানে কি অ্যাডিশন দিবে। বেনজিন, ক্লোরোবেনজিন, ঠিক আছে, এটা তো বেনজিন কোন দেয় ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন দেয়। তারপর দেখো ডাইমিথাইল হবে না, তাহলে এখানে উত্তর কি হবে, এখানে উত্তর হচ্ছে আমাদের ডি, উত্তর কি ডি, ঠিক আছে। তো আগে যদি স্লাইডটা ভালো করে বুঝে থাকো সব অ্যান্সার দিতে পারবে এখানে, দরকার হলে তোমরা ভিডিওটা ওইটা থ্রো করে বা আবার দেখে 2 বার করে দেখে হলেও ওটা একটু দেখে নিবা, দেখবা যে পরে সবগুলো এমনিই পারতেছো। তারপরে খেয়াল করো বলছে বেনজিনের সহিত মিথাইল ক্লোরাইড আর অ্যালুমিনিয়ামের বিক্রিয়ায় নিম্নে একটি অন্তর্বর্তী যৌগ, নিচে কোনটি? ও শিট, এখানে অপশনই দেয়নি, যাই হোক অপশনই এখানে দেয়নি, আচ্ছা যাই হোক। দেখো প্রশ্নটা কি বলছে একটু খেয়াল করো, যে CH3Cl এবং অ্যালুমিনিয়াম ক্লোরাইড, অর্থাৎ ওই যে তুমি বলছিলে যে ফিডারক্রাফট অ্যালকাইলেশন, এটা হ্যাঁ এটা হচ্ছে আমাদের ফিডারক্রাফট অ্যালকাইলেশন বেনজিনে। ফার্স্ট স্টেপ 1-এ কি ঘটছিল বলো তো, স্টেপ 1-এ এই যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড এবং এই যে আমাদের
অ্যালকাইল হ্যালাইডটা আরএক্সটা বিক্রিয়া করে কি তৈরি করছিল বলো তো? আমাদের প্রথমে কি তৈরি করছিল বলো? ইলেকট্রোফাইল তৈরি করছিল। এই যে ইলেকট্রোফাইল তৈরি করছিল এবং এখানে AlCl4- হয়েছিল। এই যে এটাই তো আমাদের বেনজিনকে অ্যাটাক করলো, পরে ওখানে সিগমা কমপ্লেক্স তৈরি করলো, তারপর সিগমা কমপ্লেক্সে তৈরি করে বাকি প্রসেসগুলো হলো। তার মানে কি এখানে যৌগটা কি হবে? অন্তর্বর্তীকারী যৌগ কিন্তু কি আমাদের বিক্রিয়া নির্ণয় কোনটা একটি অন্তর্বর্তী যৌগ বেনজিনের সহিত অ্যামোনিয়াম বসে অ্যালকাইল হ্যালাইড এবং AlCl3 এই দুইটা বিক্রিয়ায় বলছে যে কোনটি অন্তর্বর্তী। তো অন্তর্বর্তী কোনটা? এই যে এটা, ঠিক আছে, এটা এটা উত্তর কিন্তু এটা CH3+। হ্যাঁ, এই উত্তর কিন্তু এটা। নেক্সট কোশ্চেনটা দেখি, বেনজিনের নাইট্রেশনের নিচে কোন বিক্রিয়ক সেটটি ব্যবহার করা হয়? তো আমরা জানি বেনজিনের নাইট্রেশনে কি করা হয়? আমাদের সালফিউরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড ব্যবহার করা হয়। তো সালফিউরিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড কিন্তু কনসেন্ট্রেটেড গাঢ় সালফিউরিক অ্যাসিড। হ্যাঁ, এটা তো মনে রাখবা, গাঢ় সালফিউরিক অ্যাসিড, ডায়োড না। এখানে তো হচ্ছে নাইট্রিক অ্যাসিডই নাই, এটা এমনি হবে না। দেখো নাইট্রিক অ্যাসিডই নাই, এখানে আবার সালফিউরিক অ্যাসিড নাই, এখানে আবার নাইট্রিক অ্যাসিড নাই। নাইট্রিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিড দুইটাই থাকতে হবে এবং গাঢ়, হ্যাঁ, কনসেন্ট্রেটেড। তারপর যে খেয়াল করি, অ্যামোনিয়াম সায়ানাইডকে উত্তপ্ত করেন ইউরিয়া প্রস্তুতের নাম কি? ওই যে একটু আগে দেখলাম সমনীকরণ, N-বিউটেন থেকে যখন আইসোবিউটেন হবে বা অ্যামোনিয়াম সায়ানাইড থেকে যখন ইউরিয়া হবে, আগেই দেখলাম এটা। তো এটা কি বলতো? এটা হচ্ছে আমাদের সমনীকরণ। এটা কি সমনীকরণ? তারপর দেখো বলছে, ও আমরা অ্যালকেনে প্রবেশ করলাম এখন। হ্যাঁ, বিক্রিয়া মেকানিজম শেষ হইলো, এখন আমরা অ্যালকেনে প্রবেশ করলাম। দেখে অ্যালকেনে প্রিভিয়াস ইয়ারে কি কোশ্চেন আসছে, ঢাকা ইউনিভার্সিটি দেখো 16-17 একটা কোশ্চেন আসছিল, বায়ুর অনুপস্থিতিতে কাঠকে 600 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দহন করলে কি পাওয়া যায়? দেখো একটু এখানে খেয়াল রাখবে। হ্যাঁ, বায়ুর অনুপস্থিতিতে বলছে, মোস্ট ইম্পর্টেন্ট থিং এটা, বায়ুর অনুপস্থিতিতে বলছে। দেখো বায়ুর অনুপস্থিতিতে বলছে, বায়ুর অনুপস্থিতিতে। তো বায়ুর অনুপস্থিতিতে এটা মনে রাখবে যে কোক উৎপন্ন হবে, কোক। এবং স্বল্প বায়ু যদি হয়, কি হয় বলতো? স্বল্প বায়ু, যদি স্বল্প বায়ু হয় তাহলে এখানে তৈরি করবে হচ্ছে কার্বন মনোক্সাইড। এবং যদি পর্যাপ্ত বায়ুতে ঘটে, পূর্ণ বায়ুতে ঘটে, তাহলে কিন্তু এটা হবে কার্বন ডাই অক্সাইড। কাঠকে দহন করে এটা পাওয়া যাবে। হ্যাঁ, তো বলছে যে বায়ু অনুপস্থিতিতে, হ্যাঁ, তো বায়ু অনুপস্থিতিতে কি তৈরি করবে? কোক, এই যে কোক। হ্যাঁ, তারপরে কোশ্চেনটা খেয়াল করি, এখানে দেখো একটা অ্যালকিন দিছে অ্যাকুয়াস, এখানে রিঅ্যাকশন সাইন ছিল। হ্যাঁ, এখানে অ্যাকুয়াস পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং পটাশিয়াম হাইড্রক্সাইড, দেখেই বুঝতে পারতেছো এটা হচ্ছে অ্যালকিনের অসম্পৃক্ততার পরীক্ষা। ঠিক আছে, বোমেন দমন পরীক্ষা, দেখেই বুঝতে পারতেছো এটা। হ্যাঁ, দেখো এই পরীক্ষা কি হয়, H2C ডবল বন্ড CH2, এটার সাথে যখন আমরা এই যে KMnO4 এবং এখানে পটাশিয়াম হাইড্রক্সাইড, এটা কিন্তু অবশ্যই অ্যাকুয়াস। হ্যাঁ, এটা কিন্তু গোলাপি বর্ণ। হ্যাঁ, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের বর্ণ কেমন? গোলাপি। কেমন বর্ণ? গোলাপি বর্ণ। হ্যাঁ, তো কি হয় এখানে দেখো, এই পরীক্ষায় প্রথমে কার্বনের ডবল বন্ডটা ভেঙে যায় এবং একটা করে হাত ফাঁকা হয় এবং ফাঁকা হাতগুলোতে কি হয়? হাইড্রক্সি গ্রুপ যুক্ত হয়ে যায়। এটা ছিল আমাদের, এটা হচ্ছে আমাদের বর্ণহীন। এটা কি হয়ে যায় বলতো? এটা হচ্ছে আমাদের বর্ণহীন হয়ে যায়, বর্ণহীন। তো এটা হচ্ছে গোলাপি বর্ণ ছিল, এটা হচ্ছে বর্ণহীন হয়ে গেছে। তো এ থেকেই আমাদের বুঝতে পারি অসম্পৃক্ততার পরীক্ষা। হ্যাঁ, এইভাবে কিন্তু অসম্পৃক্ততার পরীক্ষা করা হয়। এটার নাম কি বলতো? দেখো এটা দুইটা দেখো হাইড্রক্সিল গ্রুপ আছে, কি আছে? দুইটা হাইড্রক্সাইড গ্রুপ আছে, অর্থাৎ এভাবে বলতে পারো ইথেন 1,2 ডাইঅল, অথবা এটা আরেকটা নাম আছে ইথিলিন গাইকল, ইথিলিন গাইকল। হ্যাঁ, আরেকটা নাম যেটা সেটা হচ্ছে ইথিলিন গাইকল। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ইথিলিন গাইকল। আচ্ছা, যেহেতু অসম্পৃক্ত পরীক্ষা আসছে, অ্যালকিনে কিন্তু আরেকটা অসম্পৃক্ত পরীক্ষা আছে, সেটা একটু তোমাদেরকে বলে দিই। CH2, এখানে কিন্তু বোমিন দমন পরীক্ষা আছে। হ্যাঁ, বোমিন দমন পরীক্ষা। বোমিনের বর্ণ কি? বোমিনে কিন্তু বর্ণ লাল, কিন্তু এখানে দেখা যায় যে CH2 বন্ড CH2, এখানে কি হয় আমাদের
ব্রোমিন যুক্ত হয়ে যায়, অর্থাৎ 1,2 ডাইব্রোমো ইথেন। হ্যাঁ, এটা কিন্তু বর্ণহীন হয়ে যায়। এটা কি হয়? এটা কিন্তু আমাদের বর্ণহীন। এটা বর্ণ ছিল আর, কিন্তু তোমার হচ্ছে ইথেন 1,2 ডাইব্রোমো ইথেনে বর্ণ থাকে না, বর্ণহীন। এটা কিন্তু অ্যালকিনের আরেকটা অসম্পৃক্ততার পরীক্ষা। ঠিক আছে, তো খেয়াল রাখো। তাহলে এটার উত্তর কি? ইথিলিন গ্লাইকল, ইথিলিন গ্লাইকল। চলো নেক্সট কোশ্চেনটা দেখি। দেখো, খুবই ভালো একটা কোশ্চেন, বুঝছো? খুবই ভালো একটা কোশ্চেন। দেখো বলছে C6H12 আণবিক সংকেত বিশিষ্ট একটি অ্যালকিনকে ওজোনালাইসিস করার পর জিঙ্কের উপস্থিতিতে বিশ্লেষিত করলে নিম্নে কোন যৌগটি পাওয়া যায়? দেখো প্রশ্নটা একটু খেয়াল করো, অর্থাৎ ওজনীকরণ থেকে প্রশ্ন দিছে। তো ওজনীকরণ থেকে কি বলছে? আমরা অ্যালকেনকে ওজনীকরণ করলে আমি কি পাওয়া যাবে বলতো? অ্যালকেনকে ওজনীকরণ করলে হয় কিটোন পাওয়া যাবে, না হয় অ্যালডিহাইড পাওয়া যাবে, অথবা অ্যালডিহাইড কিটোন দুইটাই পাওয়া যেতে পারে। খেয়াল করো, অথবা অ্যালডিহাইড কিটোন দুইটাই পাওয়া যেতে পারে। তো এই ক্ষেত্রে কি হবে? দেখো এই ক্ষেত্রে কি হবে, এখানে কিন্তু স্ট্রাকচারটা দিয়ে দেয় নাই। হ্যাঁ, এখানে কিন্তু স্ট্রাকচারটা দিয়ে দেয় না। এটা দেখো কয়েক রকম স্ট্রাকচার পসিবল। দেখো সিম্পলি দেখি একবার, CH3 CH2 CH CH CH2 CH3। খেয়াল করো, হ্যাঁ একটু ভালো করে খেয়াল করো এটা। তো আমি কিন্তু এখানে একটা মাঝখানে একটা ডবল বন্ড দিয়ে দিলাম। দেখো C6H12 হেক্সিন, দেখো এটা কিন্তু হেক্সিন হয়েছে। এই কিন্তু একটা স্ট্রাকচার পসিবল হেক্সিনের, দেখো পসিবল। কিন্তু আবার খেয়াল করো, আবার একটু খেয়াল করো যে CH3, আবার একটু খেয়াল করো আর কি কি স্ট্রাকচার পসিবল। দেখো এই যে এই কার্বন কার্বন দুটা বন্ড ঠিক রাখো। হ্যাঁ, কার্বন কার্বন দুটা বন্ড ঠিক রাখতে হবে। দেখো কার্বন ডবল বন্ড কার্বন। দেখো আর কি কি পসিবল একটু খেয়াল করো, একটু খেয়াল করো তো আর কি কি পসিবল। দেখো আর কি কি পসিবল। দেখো CH3 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 1 2 3 4 5 6। দেখো ঠিক আছে, দেখো হেক্সিনে আছে। দেখো আবার দেখো আরেকটা স্ট্রাকচার পসিবল। দেখো আচ্ছা, আগে এই দুইটা আমরা দেখিনি। হ্যাঁ, এই দুইটা আগে আমি দেখিনি। তো এখানে প্রোডাক্ট কি হবে? ওজোনালাইসিসের প্রোডাক্ট বের করার নিয়ম হচ্ছে, তুমি কি করবা? ওজোনালাইসিস প্রোডাক্ট বের করা হচ্ছে, তুমি মাছ বরাবর কাটবা, মাছ বরাবর কাটবা, অক্সিজেন অ্যাড করবা, দুই পাশে অক্সিজেন দিয়ে দিবা, দুই পাশে কি করবা? অক্সিজেন দিয়ে দিবা। দেখো দেখো মাছ বরাবর কাটছি, এই পাশে অক্সিজেন দিয়ে দেবো, এই পাশে অক্সিজেন দিয়ে দেবো, কাজ শেষ, কাজ শেষ। দেখো তাহলে কি হবে? এখানে CH3 CH2 CH, আমি কি বলছি? একটা অক্সিজেন লাগাই দিব, একটা অক্সিজেন লাগাই দিব। এই পাশেও সেম। দেখো CH3 CH2 CHO লাগাই দিবে, মানে কি একই জিনিসই কয়বার হবে? দুইবার হবে। অর্থাৎ উৎপাদ পাবো একটা কিন্তু দুই অণু, উৎপাদ পাচ্ছে একটা কিন্তু দুই অণু। আবার এই পাশে খেয়াল করো, আমি ডবল বন্ড বরাবর কাটছি, কাটতে কি করবো? দুই পাশে দুইটা কি করব? দুই পাশে দুইটা আমরা কি করবো বলো তো? অক্সিজেনে লাগাই দিব। এই পাশে কি আছে? দেখো তো এই পাশে কি আছে? H3C CH3, অর্থাৎ এই পাশে আছে। দেখো খেয়াল করো, H3C বন্ড C, আবার আছে কি CH3। তাহলে আমি কি করব? এই যে বরাবর একটা অক্সিজেন লাগাই দেবো, অর্থাৎ এই যে বরাবর কাটছি কার্বনের সাথে একটা অক্সিজেন লাগাই দিছি, কাজ শেষ। দেখো এই পাশে খেয়াল করো, CH3 C ও, এই যে অক্সিজেন লাগাই দেবো। মেন কথা, ডবল বন্ড বরাবর কাটবো এবং অক্সিজেনটা দ্বিবন্ধন বরাবর দুই পাশে লাগাই দিব, শেষ। তা দুই পাশে যেহেতু একই জিনিস হচ্ছে, দেখো এটাও কি হতে হবে? দুই অণু উৎপন্ন হবে, উৎপাদ একটাই কিন্তু দুই অণু। তো এখানে কিন্তু প্রোপানন পাইলাম, অর্থাৎ দুইটাই কিটোন যৌগ পাইলাম, এখানে দুইটাই কিন্তু অ্যালডিহাইড যৌগ পাইলাম। দুইটাই কি পাইলাম বলতো? অ্যালডিহাইড যৌগ পাইলাম, দুইটাই অ্যালডিহাইড যৌগ পাইলাম। ঠিক আছে, দুইটাই কি পাইলাম? অ্যালডিহাইড যৌগ পাইলাম। এবার আরেকটা খেয়াল করো তো, আমি বললাম না যে আরেকটা স্ট্রাকচার পসিবল, এখানে আরেকটা স্ট্রাকচার কিন্তু পসিবল।
ঠিক আছে, এখানে আরেকটা স্ট্রাকচার পসিবল। দেখো আরেকটা কি, একটু খেয়াল করো, এই যে কার্বন কার্বন ডবল বন্ড, এটা ঠিক রাখলাম। হ্যাঁ, আর কিভাবে দিতে হবে, এবার আমি এক হাতে হাইড্রোজেন দিলাম, ঠিক আছে, এক হাতে কি করলাম, হাইড্রোজেন দিলাম, এই পাশে ঠিক রাখলাম CH3, এই পাশে ঠিক রাখলাম। হ্যাঁ, CH3 এবং এখানে আরেক হাতে কি ছিল, CH3, আরেক হাতে কি ছিল, CH3, এটা ঠিক রাখলাম, এই পাশে ঠিক রাখলাম CH3, এই পাশে একটা হাইড্রোজেন দিয়ে দিলাম। তো এই পাশে আমাদেরকে কি দিতে হবে বলতো, CH2 CH3 দেওয়া লাগবে। দেখো 1 2 3 4 5 6, দেখো হেক্সিনি আছে, খেয়াল করছো, এটা কিন্তু আমাদের কি আছে বলো, এটা কিন্তু আমাদের হেক্সিনি আছে, খেয়াল করো, এটা কিন্তু আমাদের কি আছে, হেক্সিনি আছে। তো এই ক্ষেত্রে ওজোনারাইসিস করলে কি হবে, ওজোনারাইসিস মানে কি, ওজোনারাইসিস মানে আমাদের O3 জিঙ্ক পানি থাকবে। হ্যাঁ, O3 থাকবে, জিঙ্ক থাকবে, ওজনীকরণ সংযোজনে। এটা অবশ্যই মনে রাখতে হবে কিসে বলতো, আমাদের জিঙ্কের উপস্থিতিতে, কিন্তু জিঙ্কের উপস্থিতি থাকবে। তো ওজোনারাইসিসের প্রোডাক্ট বের করার নিয়ম হচ্ছে কি থাকবে, আমাদের ডবল বন্ড বরাবর কাটবো, ভেঙে দিব, দিয়ে দুই পাশে দুটো অক্সিজেন লাগাই দিব। দেখো এই পাশে যদি অক্সিজেন লাগাই তাহলে কি হচ্ছে, দেখো CH3 বন্ড C, এই যে এই কার্বনে কি করব, এই কার্বনে ডবল বন্ড দিয়ে অক্সিজেন লাগা দেবো, এই পাশে একটা অক্সিজেন লাগা দেবো, বাকি হাতে কি থাকতেছে CH3। কারণ এই পাশে খেয়াল করো, এই যে ডবল বন্ড বরাবর কাটবো, একটা অক্সিজেন লাগাবো, তাহলে কি আসতেছে, দেখো এই পাশে কি আছে, দেখো এই যে এই কার্বনের কাছে কি লাগাইতে হবে, একটা অক্সিজেন লাগাইতে হবে। তো দেখো এই পাশে আছে কি CH3 CH2, এই পাশে আছে CH, অর্থাৎ C, এই যে কার্বনের কাছে কি রাখতে হবে, একটা অক্সিজেন লাগাই দিতে হবে, CHO, এটা কি বলতো, CHO। তো এই ক্ষেত্রে দেখো আমরা কি পাচ্ছি, এটা কিন্তু আমাদের কিটোন, এটা কি, এটা কিন্তু আমাদের কিটোন, এটা কিন্তু আমাদের অ্যালডিহাইড, এটা কিন্তু আমাদের কি, এটা কিন্তু আমাদের অ্যালডিহাইড, খেয়াল করছো। অর্থাৎ ডবল বন্ড থাকবে, এবং এই যে ডবল বন্ডে এক কার্বনের হাতে যদি একটাও হাইড্রোজেন না থাকে তাহলে কি হবে, কিটোন হবে সব কয়েকটাই। আর যদি একটা হাইড্রোজেন থাকে দুই কার্বনে, দেখো এই পাশে খেয়াল করো, এই কার্বনের হাতে একটা হাইড্রোজেন ছিল, এই কার্বনের হাতে ডবল বন্ড যুক্ত দুটো কার্বনে হাইড্রোজেন ছিল, তো হাইড্রোজেন যুক্ত থাকলে সেটা অ্যালডিহাইড হয়ে যাবে। এই পাশে হাইড্রোজেন যুক্ত আছে তাই অ্যালডিহাইড হয়ে গেছে, আর এই পাশে দেখো হাইড্রোজেন নাই, এই জন্য এই পাশে কিটোন হয়ে গেছে, একটু মাথায় রাখবা। তো এটা বলছে দেখো এই সব কয়েকটাই পসিবল, এই সব কয়েকটাই কিন্তু হওয়া পসিবল। যেমনি কোন যৌগটি উৎপন্ন হবে, দেখো কোন যৌগটা উৎপন্ন হবে, দেখো CH3 CH2 CHO হবে, এটা হবে না। আবার দেখো CH3 CO CH3, এটাও হবে, এটাও হবে। আবার দেখো এটাও হচ্ছে, এইটাতে খেয়াল করো অ্যালডিহাইড কিন্তু হচ্ছে CH3 CH2 CHO, এটা হচ্ছে, এটা হচ্ছে, এটা কিন্তু হবে না, দুই কার্বন বিশিষ্ট কিন্তু নাই। এখানে কিন্তু দুইটাই সম্ভব, কিন্তু উত্তর দেবো কোনটা বলো তো, এখানে আমরা উত্তর দেবো কোনটা বলো, উত্তর দেবো কোনটা এখানে আমরা বলো, দুইটাই কিন্তু সম্ভব, এখানে কিন্তু দুইটাই সম্ভব। হ্যাঁ, তো সেভের জন্য আমাদের এটা হচ্ছে উত্তরটা হচ্ছে আমরা ডি দিয়ে দিব। হ্যাঁ, ডি দিব, CH3 CH2 CHO, এই যে প্রথমটা হচ্ছে আমরা দিয়ে দিব, ঠিক আছে। তো চলো নেক্সট কোশ্চেনটা দেখি। নেক্সট কোশ্চেনটা বলছে একটি জৈব যৌগ C6H12, কি বলছে দেখো তো, C6H12 ওজনীকরণের পর জিঙ্কের উপস্থিতিতে আর্দ্র বিশ্লেষণ করে দুইটা উৎপাদ পাওয়া যায়, তার মধ্যে একটা অ্যাসিটোন, এবং এটা গঠনটা জানতে চাইছে, গঠনটা কি। তো দেখো পরীক্ষা প্রশ্নে দুইভাবে আসতেছে, একটা ওজনীকরণের উৎপাদ বের করতে বলে, আর একটা ওজনীকরণের উৎপাদ দেওয়া থাকে বিক্রিয়ক বের করতে বলে। ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন প্যাটার্নটা দেখো, দুইভাবে প্রশ্ন আসতেছে ওজনীকরণ থেকে, ওজনীকরণের প্রোডাক্ট বের করতে বলে, আর প্রোডাক্ট দেওয়া থাকে আমাকে বিক্রিয়ক বের করতে বলে। তো দেখো, তো একটা অ্যাসিটোন মানে কি, একটা হচ্ছে তোমার অ্যাসিটোন বলতে প্রোপানন, একটা কি প্রোপানন, একটা কি প্রোপানন, আরেকটা কি অ্যালডিহাইড হবে। আমরা জানি কি
ওজোন লাইসিসের পরে অ্যালডিহাইড অথবা কিটোন হয়, অথবা অ্যালডিহাইড কিটোন দুইটাই হয়। তো একটা যদি অ্যাসিটোন অর্থাৎ কিটোন হয়, আরেকটা কি আমাদের অ্যালডিহাইড। তো 3 কার্বন বিশিষ্ট অ্যাসিটোন আর 3 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড। 3 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড মানে কি বলতো আমাদের? 3 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড মানে কি আমাদের? প্রোপেন অ্যালডিহাইড। প্রোপেন অ্যালডিহাইড তাহলে CH2 CH3, তাহলে CH3 CH2 CHO, প্রোপেন অ্যালডিহাইড। কিন্তু আমরা এমনভাবে সাজাই লিখবো, একে সুন্দর মতো একটা মেকআপ করে অর্থাৎ সাজাই গুছাই লিখতে হবে, যাতে অক্সিজেন দুইটা মুখোমুখি থাকে। অক্সিজেন দুইটা মুখোমুখি থাকে, তো অক্সিজেন দুইটা মুখোমুখি লিখতে হবে। তারপরে কাজ কি? তারপরে কাজ হচ্ছে এই যে অক্সিজেন দুইটা বাদ দিয়ে দেবো। খুবই সিম্পল ওয়েতে দেখাচ্ছি, খুবই সহজ। দেখো তারপরে কাজ হচ্ছে অক্সিজেন দুইটা বাদ দিয়ে দেবো, ঠিক আছে? অক্সিজেন দুইটা বাদ দিয়ে দেবো, দিয়ে মাঝখানে দ্বিবন্ধন বসাই দেবো, দিয়ে মাঝখানে দ্বিবন্ধন বসাই দেবো। দেখো দ্বিবন্ধন দিছি। এই কার্বনের হাতে কি ছিল? এই কার্বনের হাতে ছিল একটা CH3, এই কার্বনের হাতে কি ছিল? CH3। এই কার্বনের হাতে কি ছিল? একটা হাইড্রোজেন এবং একটা কি C2CH3। এইটাই স্ট্রাকচারটা হচ্ছে, এইটাই, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের প্রোডাক্ট দেওয়া আছে, এটা স্ট্রাকচারটা বের করে ফেললাম। দেখো তো এটা কোনটা? দেখো কার্বন কার্বন দ্বিবন্ধন থাকতে হবে, কার্বন কার্বন দ্বিবন্ধন আছে। এবার খেয়াল করো, এই কার্বনে দুইটাই CH3, দুই কার্বনে দুইটাই CH3, এই হাতে একটা হাইড্রোজেন। এই কার্বনে খেয়াল করো, এই যে একটা হাইড্রোজেন, একটা হচ্ছে CH2 CH3। এই দেখো এটাই, এটাই কিন্তু এটা দেখো ভালো করে দেখো, দ্বিবন্ধন আছে, CH3 দুইবার আছে, দুইবার আছে। এই কার্বনের এক হাতে হাইড্রোজেন, এক হাতে CH2 CH3, CH2 CH3। উত্তর কোনটা? এই যে সি। খেয়াল করছো? খেয়াল করছো বিষয়টা যে কিভাবে আমাদের প্রোডাক্ট দেওয়া থাকে বিক্রিয়ক বের করতে পারবো? নেক্সট কোশ্চেনটা দেখি। নিচে কোনটি ওজনীকরণ ও আদ্র বিশ্লেষণের ফলে শুধু একটা উৎপাদ পাওয়া যাবে? দেখো আমরা জানি কি ওজনীকরণের ফলে হয় অ্যালডিহাইড পাবো না কিটোন পাবো, অথবা দুইটা একসাথেই পাইতে পারি, অ্যালডিহাইডও পাইতে পারি কিটোনও পাইতে পারি। এখানে বলছে শুধু অ্যালডিহাইড পাওয়া যাবে অথবা শুধু কিটোন পাওয়া যাবে, একটাই পাওয়া যাবে, একটা উৎপাদই পাওয়া যাবে। মানে দেখো এই যে আমাদের ডবল বন্ড আসছিল, আমাদের এই ডবল বন্ড বরাবর যে ভেঙে দিছিলাম, ভেঙে একটা করে অক্সিজেন যুক্ত করছিলাম। এই কার্বনে বোথ সাইডে সমান সংখ্যক কার্বন থাকতে হবে এবং একই রকম জিনিস থাকতে হবে, তাই কি পাবো? একটা প্রোডাক্ট পাবো। দেখো বিষয়টা কেমন খেয়াল করো। দেখো 2 নাম্বার অপশনটা খেয়াল করো, এখানে দ্বিবন্ধনই নাই। 3 নাম্বার অপশনটা খেয়াল করো, দেখো এই দেখো কার্বন কার্বন ডবল বন্ড আছে, এক হাতে হাইড্রোজেন আছে, এক হাতে C2H5 আছে। দেখো এক হাতে হাইড্রোজেন আছে, এক হাতে CH2 CH3 আছে। দেখো ভালো করে অপশনটা খেয়াল করো, এক হাতে হাইড্রোজেন আছে, এক হাতে কি আছে? CH3 CH2 আছে। খেয়াল করো মানে কি দ্বিবন্ধনে বোথ সাইডে দেখো সমান সংখ্যক কার্বন আছে, এই পাশেও 3টা, এই পাশেও 3টা। আবার দেখো একই রকমই গ্রুপ আছে, গ্রুপ আছে। মানে কি আমি যদি এটা মাঝ বরাবর কাটতাম, এই পাশে একটা অক্সিজেন যোগ করে দিতাম দ্বিবন্ধন দিয়ে, এই পাশে একটা অক্সিজেন যোগ করে দিতাম, তার মানে দুইটাতে একই রকম প্রোডাক্ট, মানে একটাই প্রোডাক্ট পাইতাম, দুই অণু পাইতাম, কিন্তু একটা প্রোডাক্টই তো পাইতাম, তাই না? তাই দেখো এটা আমাদের হচ্ছে, এটা আমাদের হচ্ছে। তারপরে খেয়াল করো এখানে দেখো দ্বিবন্ধনের উভয় সাইডে সমান সংখ্যক জিনিস নাই, সমান সংখ্যক কার্বন নাই, মানে হবে না। এই নাম্বারটা খেয়াল করো যে কার্বন কার্বন ডবল বন্ড আছে, ওই পাশে CH3, মানে এটাও হবে। দেখো এটাও হবে, দেখো। কিন্তু তোমাদের সম্ভবত এটা হচ্ছে অপশানটা ভুল দেওয়া ছিল, মানে এটা স্ট্রাকচারটা সম্ভবত ভুল দেওয়া ছিল অপশানে, অনেক আগেই প্রশ্ন, এটা অনেক মনে হয় 6-7 সালের প্রশ্ন। এই স্ট্রাকচারটা ভুল দেওয়া ছিল, কিন্তু এটা লেখার সময় হয়তো সঠিকভাবে লিখে ফেলছে। এখানে সম্ভবত কার্বনটা ছিল না, ঠিক আছে, এই জন্য ওইটা হবে না, কিন্তু এখানে কিন্তু হচ্ছে। তার মানে কি আমাদের দ্বিবন্ধন থাকতে হবে, বোথ সাইডে সমান সংখ্যক কার্বন থাকতে হবে, তাই কি হবে এবং একই রকম জিনিস থাকে, আমাদের একটা প্রোডাক্ট পাবো। একই রকম জিনিস থাকে কি পাবো? একটা প্রোডাক্ট পাবো। তার মানে এখানে অ্যান্সার কি? অ্যান্সার কিন্তু সি। হ্যাঁ, আর যদি স্ট্রাকচার এভাবেই দিয়ে দেয় তাহলে দুইটাই স্ট্রাকচার হবে। প্রশ্ন হচ্ছে আমরা কোনটা দিব, তখন কিন্তু এটাই দিবা। হ্যাঁ, একই রকম জিনিস থাকলেও, কারণ এখানে হচ্ছে তোমার দুইটাই হয় অ্যান্সার, এখানে কি হয়? দুইটাই এক হিসেবে অ্যান্সার হয়, কিন্তু এখানে স্ট্রাকচারটা সম্ভবত ভুল দেওয়া ছিল প্রশ্নে, যে বছর আসে, এই জন্য এই নাম্বারটা হয়েছিল না আর কি, ঠিক আছে। তো নেক্সট কোশ্চেনটা দেখি আমরা কি আছে। আসো আমরা অ্যালকেন শেষ করলাম, এবার আমরা অ্যালকাইনে ঢুকলাম। উফ বাবা, দেখো এই প্রশ্নটা দেখো এক লাইনে শেষ করা যাচ্ছে না, এতবার আসছে। দেখো এক লাইনে শেষ করা যাচ্ছে না, 58 জানি এক লাইনে, দেখো কতবার আসছে। বলছে কোন যৌগটি সবচেয়ে বেশি অ্যাসিডিক?
দেখো বলছে কোন যৌগটা সবচেয়ে বেশি অ্যাসিডিক। অ্যালকাইন দেওয়া হয়েছে একটা, ইথিন দেওয়া হয়েছে একটা, ইথেন দেওয়া হয়েছে, মিথেন দেওয়া হয়েছে। দেখো আমরা সবাই জানি যে এটা হচ্ছে অ্যালকাইন 1 যে বলছিলাম, মানে অ্যালকাইনটা এটা হচ্ছে আমাদের অ্যাসিডিক, হ্যাঁ, অম্লধর্মী প্রদর্শন করে। সেটা আমরা বিভিন্ন পরীক্ষা টেস্ট আছে, অম্লধর্মীটা টেস্ট আছে, সেটার মাধ্যমে কিন্তু দেখছিলাম। মানে হাইড্রোজেনটা প্রান্তীয় যে কার্বনটা আছে ওইটা হচ্ছে তোমার ইলেকট্রন জোড়ের উপর আকর্ষণ করে বেশি, যার ফলে হাইড্রোজেনটা ইজিলি রিমুভ হয়ে যাইতে পারে। এই জন্য এরা কী হয় অম্লধর্ম প্রদর্শন করে। তাহলে আমি একটু দেখাই CH ট্রিপল বন্ড, মনে করো CH। তো দেখো ট্রিপল বন্ড মানে কি, এটা হচ্ছে sp হাইব্রিডাইজেশন। তো sp হাইব্রিডাইজেশন হয়ে কিন্তু s এর বৈশিষ্ট্য কিন্তু বেশি থাকে, হ্যাঁ, s এর বৈশিষ্ট্য বেশি, কিন্তু s এর বৈশিষ্ট্য কি বেশি, এবং 50-50 দুইটা, এবং 50-50 কিন্তু মানে আগে যেমন sp3 কিন্তু s এর বৈশিষ্ট্য কম ছিল, sp2 তে s এর বৈশিষ্ট্য কম ছিল, কিন্তু এখানে দেখো s এর বৈশিষ্ট্য কিন্তু sp3 sp2 এর তুলনায় বেশি। এবং তাদের মধ্যে দেখো অরবিটালের আকৃতি কিন্তু ক্ষুদ্র হচ্ছে, অরবিটালের আকৃতি কিন্তু ক্ষুদ্র হচ্ছে, অরবিটালের আকৃতি কি ক্ষুদ্র হচ্ছে, sp এর ক্ষেত্রে অরবিটালের আকৃতি ক্ষুদ্র হচ্ছে, তাদের মধ্যে দূরত্বটা কম হচ্ছে। এখন খেয়াল করো আমরা জানি যে a প্রপোর্শনাল টু 1/d², তো বল অবশ্যই কি তোমার ব্যস্তানুপাতিক, হ্যাঁ, বর্গের। এখন আকৃতি ছোট, অরবিটালের আকৃতি কি ছোট হচ্ছে, আমাকে তার মধ্যে দূরত্ব কমতেছে। তো দূরত্ব কমলে কি হয়, আমাদের আকর্ষণটা বাড়ে, তার মধ্যে কি হয় আকর্ষণটা বাড়ে, অর্থাৎ কি বলে তার ইলেকট্রন ইয়াকে কি করে, ইলেকট্রনকে আকর্ষণ করে বেশি, তার আকর্ষণ বলটা বেশি। তো আকর্ষণ বল বেশি হওয়ার কারণে তোমার এই যে হাইড্রোজেনটা, এই হাইড্রোজেনটা রিমুভ হয়ে যাইতে পারে, এই হাইড্রোজেনটা কি হইতে পারে বলতো, রিমুভ হয়ে যাইতে পারে, হাইড্রোজেনটা রিমুভ হয়ে যাইতে পারে। তো হাইড্রোজেনটা রিমুভ হয়ে যাওয়া মানে কি, হাইড্রোজেন ত্যাগ করতেছে, প্রোটন ত্যাগ করতেছে, মানে অম্লধর্মী প্রদর্শন করতেছে, মানে এটা অ্যাসিডিক দেখায়, এটা হচ্ছে অ্যালকাইন, হ্যাঁ, এটা অ্যালকাইন, ঠিক আছে। প্রান্তীয় কার্বন ইলেকট্রন জোড়ের উপরে আকর্ষণ করে বেশি, দ্যাটস ওয়াই আমাদের কি করে বলতো, হাইড্রোজেনটা রিমুভ হয়, ত্যাগ করতে পারো, প্রোটন ত্যাগ মানে অ্যাসিডিক, তার মানে অ্যালকাইনটা অ্যাসিড ধর্ম দেখায়। তারপরে এই কোশ্চেনটা দেখো, পরীক্ষাগারে সাধারণত কোন যৌগ পানির সাথে বিক্রিয়া করে অ্যাসিটিলিন প্রস্তুত করে। দেখো এই প্রশ্নটা দেখো কতবার আসছে, কত জায়গায় আসছে, দেখো পরীক্ষার প্রশ্নটা দেখছো। তো এখানে মনে রাখবা অ্যাসিটিলিন পাওয়া যাবে। অ্যাসিটিলিন মানে কি বলতো, অ্যালকাইন পাবা কি হবে, কার সাথে পানি অ্যাড করে, তো সবাই জানো যে এটা হচ্ছে আমাদের ক্যালসিয়াম কার্বাইডের সাথে যখন তুমি পানি অ্যাড করো তখন হচ্ছে তুমি কি পাও বলতো, তখন আমাদের অ্যাসিটিলিন পাও, তখন আমাদের অ্যাসিটিলিন, এটাই হচ্ছে আমাদের অ্যাসিটিলিন বা ইথাইন, এটাই হচ্ছে আমাদের অ্যাসিটিলিন বা ইথাইন। তো আমাদের ক্যালসিয়াম কার্বাইড, কি রাখবে ক্যালসিয়াম কার্বাইড। তো নেক্সট কোশ্চেনটা দেখি, বলছে অ্যাসিটিলিন কার্বন টেট্রাক্লোরাইড দ্রবণে রেখে যাতে বমিন গ্যাস চালনা করলে যে উৎপাদ হয়, অর্থাৎ এটা হচ্ছে বমিন দমন পরীক্ষা। এটা কি বমিন দমন পরীক্ষা, অ্যালকাইনের মতো কিন্তু অ্যালকাইনে অসম্পৃক্ততার পরীক্ষা দেয়, সে বমিন দমন পরীক্ষা দেয়, আবার বিয়ার পরীক্ষাও দেয়। বমিন দমন পরীক্ষা মানে কি, কার্বন টেট্রাক্লোরাইড সাথে কি বলো ব্রোমিন, যেখানে বমিনের বর্ণটা কি, বমিনের বর্ণটা কিন্তু লাল বর্ণ কিন্তু বমিনে, কিন্তু সেটা লাল বর্ণটা বর্ণহীন হয়ে যায়। এখানে কি হয় দেখো, CH বন্ড CH, আচ্ছা দুইটা বন্ডই ভেঙে যাবে, ডবল বন্ড দুইটা বন্ডই ভেঙে যায়, ভেঙে গিয়ে দুইটা হাত ফাঁকা হয় এবং এখানে বমিন যুক্ত হয়ে যায়। দুই ধাপে ঘটে, একবার দেখালাম, এখানে বমিন যুক্ত হয়, বমিন যুক্ত হয় মানে কি 1 এখানে কি দেখো 1122 টেট্রাব্রোমো ইথেন হয়ে গেছে, ঠিক আছে, 1122 কি টেট্রাব্রোমো ইথেন, টেট্রাব্রোমো ইথেন। তো এই 1122 টেট্রাব্রোমো ইথেন হয়েছে, মানে কি এটা কিন্তু বর্ণহীন, এটা কিন্তু বর্ণহীন। কি চেয়েছে আমাদের, এই যৌগটাই চেয়েছে যে কি উৎপন্ন হয়, দেখো কোনটা হবে, CH বন্ড CH সাথে Br দুইটা করে, Br দুইটা করে, এটা তো হচ্ছে না, Br দুইটা করে নাই, দেখো ক্লোরিন আর ব্রোমিন কেন এটা হচ্ছে না, দেখো এই দেখো ব্রোমিন দুইটা করে, এই যে ব্রোমিন দুইটা করে এবং কার্বনের মধ্যে বন্ধন, অর্থাৎ উত্তর কি এ, উত্তর এ। তো নেক্সট কোশ্চেনটা দেখি, বলছে 1 বিউটাইন এবং 2 বিউটাইনের পার্থক্যকরণে কোন বিক্রিয়কটি ব্যবহৃত হয়। কি আছে যে 1 বিউটাইন এবং 2 বিউটাইনের পার্থক্যকরণে কোন বিক্রিয়কটি ব্যবহার করা হয়। খেয়াল করো যে হইতেছে আমাদের 1 বিউটাইন এবং 2 বিউটাইন বলছে, তো আমরা কিন্তু অম্লধর্মিতা পরীক্ষা বলছিলাম যে এটা হচ্ছে
ধাতব অ্যালকানাইড তৈরি করে। মনে আছে তোমাদের? একটু খেয়াল করো যে অ্যালকাইনের অমধর্মিতা টেস্টটা কী ছিল আমাদের, মনে করো এরকম ছিল, আর বন্ড তোমার হচ্ছে সি ট্রিপল বন্ড CH, বা এটাই ধরো, আমি আগেরটাই উদাহরণ দিই, আগেরটাই যদি বলি তোমাকে, যে মনে করো এটা আমি একটা এক্সাম্পল নিলাম। তো এটার সাহায্যে আমরা কীভাবে অমধর্মিতা পরীক্ষা করছিলাম বলো তো? এটা করছিলাম হচ্ছে আমরা মনে করো হচ্ছে ডাইঅ্যামিন সিলভার নাইট্রেট দ্বারা করছিলাম, ডাইঅ্যামিন সিলভার নাইট্রেট। তারপরে কোনটা দিয়ে করছিলাম? সোডিয়াম ধাতু দিয়ে করা যায়। তারপরে করছিলাম হচ্ছে তোমার কি বলতো, ডাইঅ্যামিন কপার ক্লোরাইড দ্বারা করছিলাম সম্ভবত, হ্যাঁ, ডাইঅ্যামিন কপার দ্বারা করছিলাম, ডাইঅ্যামিন কপার ক্লোরাইড দ্বারা করছিলাম। এখানে কি হয় বলতো? মূলত এখানে ধাতব অ্যালকানাইড তৈরি হয়েছিল। তোমার এই যে হাইড্রোজেনটা, এই হাইড্রোজেনটা কি হবে, চলে গিয়ে কি হয়েছিল আমাদের, এখানে মনে করো সিলভার আছে, সিলভার অ্যালকানাইড তৈরি করছিল, কার্বন ট্রিপল বন্ড কার্বন, এখানে সিলভার অ্যালকানাইড, এটা সাদা অদক্ষেপ। তারপর সোডিয়াম যোগ করছিলাম, এখানে সোডিয়াম অ্যালকানাইড যুক্ত হয়েছিল, সোডিয়াম অ্যালকানাইড তৈরি হয়েছিল। আবার এখানে যখন করব তখন হচ্ছে কপার অ্যালকানাইড তৈরি হয়েছিল, মনে আছে? এখানে কি হয়েছিল? কপার অ্যালকানাইড তৈরি করছিল, CU-টা যুক্ত হয়েছিল এবং কার্বন ট্রিপল বন্ড কার্বন CU, ঠিক আছে? এরকম বিষয়টা, হ্যাঁ, এরকম ছিল আমাদের ধাতব অ্যালকানাইড তৈরি করছিল। এটা কিন্তু এটা সাদা অদক্ষেপ, হ্যাঁ, এটা সাদা অদক্ষেপ। কপারে মনে হয় ইয়ালচে অদক্ষেপ সম্ভবত, হ্যাঁ, ইয়ালচে অদক্ষেপ করছিল। তো এইভাবে বুঝতে পারছিলাম যে হয়তো সেটা অমধর্মিতা পরীক্ষা করার জন্য আমরা 3টা পরীক্ষা করছিলাম। এই 3টা হচ্ছে অমধর্মিতা পরীক্ষা। তো বলছে যে পার্থক্যকরণে কোনটি ব্যবহার করা হয়? দেখো সোডিয়াম আছে, সিলভার আছে এবং আমাদের কপার আছে, কিউপাস আছে। তো কোনটা দেখো তো? এটা তো না, এটা তো অসম্পৃক্ততা পরীক্ষা, হাইড্রোজেন না, এটা তো না। দেখো এই যে কপার প্লাস, দেখো এইটা। তো বুঝতে পারলা বিষয়টা? তো নেক্সট কোশ্চেনটা কি আছে? আচ্ছা, হ্যালোজেন জাতক সমূহ ও ক্লোরোফল, নেক্সট আমরা এইখান থেকে শুরু করব ইনশাআল্লাহ, ঠিক আছে? নেক্সট আমরা কি করব? এইখান থেকে শুরু করব নেক্সট দিন। আজকে এই পর্যন্তই, আজকে তোমাদের জন্য এই পর্যন্তই থাকবে, হ্যাঁ। আশা করি তোমরা ক্লাসগুলো বুঝতেছো এবং আমি সলভ ক্লাস এমনভাবে নিতেছি যাতে তোমরা একটা প্রশ্ন সলভ করে ওই রিলেটেড যে কোনো প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসে পারো, এবং অর্থাৎ একটা প্রশ্ন সলভ করবে যাতে 10টা কোশ্চেন তুমি করতে পারো নেক্সট, ঠিক আছে? এবং এটা পড়ো। তো সবার জন্য শুভকামনা, এবং আমার চ্যাপ্টার ওয়াইজ টপিক ওয়াইজ একটাই চিন্তাভাবনা, যাতে তোমরা দিনের পরে সেটা সলভ করে ফেলতে পারো। অর্থাৎ আজকে তুমি অর্গানিক কেমিস্ট্রি যা শেষ হয়েছে তাই জন্য সেই পুরো সলভ করে দেখে নিতে পারো, ঠিক আছে? এই জন্য